শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পরের দিন শেষকৃত্য সম্পন্ন হয় 17ই অগস্ট। তার পরের দিন তৃতীয় দিবস তার পুতাস্থিপূর্ণ তাম্র কলসের সামনে ভোগ নিবেদন করা হয়। এরপর দেখা দেয় এক জটিল সমস্যা। উদ্যানবাটির ভাড়া দেওয়া ছিল ওই মাসের শেষ পর্যন্ত। এরপর ভাড়া কিভাবে দেওয়া হবে? আরও সমস্যা ছিল, কাশীপুরে 3টি রান্না হতো, একটি রামকৃষ্ণের জন্য, একটি নরেন্দ্রনাথ ও শিষ্যদের, আর একটি অন্যান্যদের জন্য। আর্থিক সমস্যার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছিল। শ্রীরামকৃষ্ণের অস্থি সংরক্ষণের জন্য একটি উপযুক্ত স্থান নির্বাচন করে সেখানে একটি যথোচিত মন্দির নির্মাণের উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করা। তৃতীয় সমস্যাটির উপযুক্ত সমাধান ছিল সময় ও ব্যয় সাপেক্ষ। সেই নিয়েও শিষ্য ও ভক্তদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। তার সুষ্ঠু নিষ্পত্তির জন্য আরও কিছুদিন নরেন্দ্রনাথ প্রমুখ শিষ্যদের একসঙ্গে থাকার প্রয়োজন ছিল। এই নিয়ে শিষ্য ও ভক্তদের মধ্যে মতান্তর মনান্তরেও পরিণত হয়েছিল। এই ঘটনায় শ্রীমা খুব ব্যথিত হয়েছিলেন। তিনি গোলাপ মাকে বলেছিলেন, এমন সোনার মানুষ চলে গেলেন, দেখেছ গোলাপ, ছাই নিয়ে ঝগড়া করছে। শেষ পর্যন্ত কাকুরগাছির যোগোদ্যানে অস্থি কলসটি সমাহিত করা হয় 23শে আগস্ট 1886 সালে। কিন্তু তার পূর্বেই শশী মহারাজ ও নিরঞ্জন মহারাজ ওই কলস থেকে বেশিরভাগ ভস্ম ও কিছু অস্থি সকলের অলক্ষ্যে একটি পৃথক পাত্রে সরিয়ে গোপনে বলরাম বসুর বাড়িতে রেখে সেখানে নিত্য পূজার ব্যবস্থা করেন। কাশীপুরের উদ্যানবাটির ভাড়া দিতেন সুরেশ মিত্র, শ্রীরামকৃষ্ণের পথ্য খরচ দিতেন বলরাম বসু, রামচন্দ্র দত্ত দিতেন সেবকদের খরচ, সম্ভবত গিরিশচন্দ্র ঘোষ, শ্রীমও আরও কয়েকজন অন্যান্য ব্যয় বহন করতেন। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের 3-4 দিন পর শ্রীমা লাটু মহারাজ গোলাপ মা ও লক্ষ্মীদিকে নিয়ে একবার দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। সন্ধ্যার পূর্বে কাশীপুরের বাগান বাড়িতে ফিরে আসেন। ওই দিনই বিকালের দিকে রামচন্দ্র দত্ত ও সুরেশ মিত্র এসে কাশীপুরের ভাড়া বাড়িটি ছেড়ে দেবার ইচ্ছা প্রকাশ করেন ও শ্রীরামকৃষ্ণের গৃহত্যাগী সেবকদের নিজের নিজের বাড়ি ফিরে যেতে উপদেশ দেন। সেবকরা গভীর দুঃখবোধ করলেও তাদের অন্য কোনো উপায় ছিল না। সেই রাত্রেই নিরঞ্জন মহারাজ সংবাদটি বলরাম বসুকে দিলে তিনি বিচলিত হয়ে পড়েন। পরের দিন সকালে তিনি কাশীপুরে গিয়ে শ্রীমা ও লক্ষ্মীদিকে নিজের বাড়িতে নিয়ে আসেন। শ্রীমা শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছিলেন না। একাকী শ্রীরামকৃষ্ণবিহীন জীবন তার কাছে দুর্বিষহ মনে হচ্ছিল। কোনো কিছু ভালো লাগছিল না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছিল না। শুধু চিন্তা করছিলেন, ঠাকুরই চলে গেলেন, আমি আর কেন থাকব? শ্রীমার মন কিছুতেই শান্ত হচ্ছে না। তার মনোযন্ত্রণা এতটুকু কমছে না দেখে বলরাম বসু শ্রীমার মানসিক শান্তির জন্য তাকে দীর্ঘকালের জন্য তীর্থে পাঠাবার মনস্থির করলেন। মা সম্মত হলেন। বিলম্ব না করে বলরাম বসুর বাড়ি থেকেই শ্রীমা বৃন্দাবন যাত্রা করলেন। সঙ্গে গেলেন যোগীন মহারাজ, কালী মহারাজ, লাটু মহারাজ, গোলাপ মা, লক্ষ্মী দেবী ও মাস্টার মশাই
শ্রীময়ের স্ত্রী নিকুঞ্জ দেবী। শ্রীমার এই ছিল প্রথম তীর্থযাত্রা। বৃন্দাবনে তিনি প্রায় 1 বছর ছিলেন। তিনি বিভিন্ন তীর্থস্থানও দেখেছিলেন। পরবর্তীকালেও তিনি তীর্থ ভ্রমণ করেছিলেন। নানা অভিজ্ঞতা হয়েছিল। লৌকিক ও অলৌকিক ঘটনা ঘটেছিল। তার সান্নিধ্যে আসার সুযোগ বহু মানুষের ঘটেছিল। মার চরিত্র ও স্বরূপ উদ্ভাসিত হয়েছিল। প্রথমে বৈদ্যনাথ ধাম, পরে কাশী, অযোধ্যা ও শেষে শ্রীমা বৃন্দাবনে পৌঁছান। যোগিন মা পূর্ব থেকেই বৃন্দাবনে বাস করছিলেন। তাকে দেখে মা নিজেকে আর স্থির রাখতে পারেননি, কেঁদে ওঠেন। যোগিন মাও কাঁদতে থাকেন। তখন শ্রীরামকৃষ্ণ আবার দেখা দেন। তীর্থযাত্রার পথে কাশীতে এবং ট্রেনে মা ইতিপূর্বেও শ্রীরামকৃষ্ণের দর্শন পান। বারবার তার দর্শন পেয়ে শ্রীমার মন কিছুটা শান্ত হয়েছিল। বৃন্দাবনে থাকাকালে তিনি শ্রীরাধা ভাবে তন্ময় হয়ে পড়তেন। একদিন গভীর সমাধিস্থ হয়ে পড়েছিলেন। হরিদ্বারেও তিনি গিয়েছিলেন। বৃন্দাবনে দীর্ঘকাল থাকার পরে তিনি প্রথমে জয়পুর ও সবশেষে প্রয়াগে গিয়েছিলেন। বৃন্দাবন থেকে প্রত্যাবর্তনের পর তিনি কামারপুকুরে বাস করতে যান। এই কামারপুকুর বাস তার জীবনের এক তাৎপর্যপূর্ণ অধ্যায়।